দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, চলছে সিলেটে বইমেলা, যেটি সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী কিছুদিন যাবত এটি চলবে। প্রিয় দর্শক, আপনারা জানেন বইমেলায় আসলে অনেকগুলো বইয়ের যেমন সমাগম ঘটে, তেমনি অনেক লেখকের এবং তাদের আসলে যে লেখনী সেটি আসলে প্রস্ফুটিত হয় একটি বইমেলায়। আজকে আমরা রাজদরবারের এই পর্বটিতে আমন্ত্রণ জানিয়েছি দুজন লেখককে। কথা বলবো তাদের লেখা বইগুলো নিয়ে এবং মেলায় আসলে এই বইগুলো প্রথমবার এসেছে কিনা, এই বইগুলো কোন প্রেক্ষাপটে লেখা, সমস্ত কিছু নিয়ে। তো চলুন দর্শক, আমরা আড্ডা দিই আমাদের আজকের আমন্ত্রিত দুজন অতিথির সাথে। আমার ডান পাশে আছেন জেসমিন চৌধুরী। তিনি এবারের বইমেলায় যে বইটি লিখেছেন সেটি হচ্ছে মিস্টেক, ইংরেজিতে আমার যত ভুল নামে একটি বই। আর আমার বাম পাশে আছেন আলী ফজল মোহাম্মদ কাউসার। তিনি লিখেছেন সিলেটি পীর আউলিয়ার জীবনী নামে গবেষণামূলক একটি বই। আপনাদের দুজনকেই রাজদরবারের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। বাংলা ভিউ রাজদরবারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বাংলা ভিউ রাজদরবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরাও আপনাদেরকে পেয়ে আসলে আনন্দিত। আমি প্রথমে যদি জেসমিন চৌধুরী আপনার কাছেই যাই, স্বাভাবিকভাবে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলতে চাইবো আপনার লেখা যে বইটি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। এবং আমার কাছে যে তথ্য আছে সেটি অনুযায়ী বইটি হয়েছে মিস্টেক, এবং এখানে একটি এস বেশি দেখা যাচ্ছে, ইংরেজিতে আমার যত ভুল। এইগুলো আসলে এই বইটি সম্পর্কে যদি একটু প্রাথমিক ধারণা দিতেন, কোন প্রেক্ষাপটে বইটি সামনে আসলো? আসলে আমি সবসময় খুব সিরিয়াস টাইপের লেখা লিখে আসছি। তো আপনারা জানেন 2018 সালের ডিসেম্বর মাসে আমার একটা ম্যাসিভ ব্রেন হ্যামারেজ হয়। আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি শারীরিকভাবে, এবং আমার চিন্তা ভাবনার ক্ষমতাও ঠিক আছে, কিন্তু খুব সিরিয়াস বিষয় নিয়ে ভাবতে গেলে আমি অনেক দুশ্চিন্তায় ভুগি। সামাজিক যে অসঙ্গতি নিয়ে আমি সবসময় লিখে আসছি, নারীর অধিকার নিয়ে, এগুলো নিয়ে ভাবতে গেলে আমি একটু আপসেট হয়ে যাই, যেটা আগে আমি সহ্য করতে পারতাম। এখন আমার কোপিং মেকানিজমটা একটু দুর্বল, কারণ আমার ডাক্তার বলেছে যে আমার ব্রেনের সামনের দিকে হ্যামারেজ হওয়ার কারণে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। সো আমি ভাবলাম প্রকাশক বলছেন আপা একটা বই দেন, আর আমার কিছু জমে ছিল, আমি অনেকদিন ধরে ইংরেজির উপরে টুকটাক আমি লিখে আসছি ভুল নিয়ে, বা আমার ছাত্রদের গল্প, আমার ক্লাসের গল্প তো লেখা ছিল। তো ভাবলাম এগুলোকে সংকলিত করে একটা বই বের। পেশাগত জীবনে আপনি এক সময় বোধহয় সিলেটে আনন্দ নিকেতনে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, আমি 2000 সাল থেকে শিক্ষকতার সাথে জড়িত, এবং এটা শুরু হয়েছে আনন্দ নিকেতনে 2000 সালে। জনাব আলী ফজল মোহাম্মদ কাউসার, আপনার কাছে যদি যাই, আপনার কি এটি প্রথম প্রকাশনা নাকি এর আগে আরো বই প্রকাশিত হয়েছে? আমরা দেখেছি যে আপনি বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন অসঙ্গতি নিয়ে বিভিন্ন সময় লিখেছেন, একটা পাঠক মহলে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এইবারকার বইটি লিখেছেন সিলেটি পীর আউলিয়ার জীবনী। এই চিন্তাটি কেন আসলো যে তাদের জীবনী নিয়ে লিখবেন? আমি বিগত কয়েক বছর ধরে অনেক পীর আউলিয়ার সান্নিধ্যে কিংবা মাজার জিয়ারতে আমার, কিন্তু ওনাদের সম্পর্কে জানার আমার আগ্রহ অনেক। বিশেষ করে মনে করেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশে আসেন ইসলাম প্রচারের জন্য, কিংবা সাহাবায়ে কেরাম আসার কোনো শক্ত আমরা কোনো এভিডেন্স দিতে পারি না যে ওনারা আসছেন। বিশেষ আমাদের সিলেট তথা বাংলাদেশে ইসলামটা আসছে মূলত পীর আউলিয়াদের মাধ্যমে। মনে করেন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া, ওনাদের মাধ্যমে সিলেটে ইসলামটা এসেছে, কিংবা অসংখ্য আউলিয়া কেরামের জন্ম হয়েছে সিলেটে। আমি গত 21শে বইমেলার সময় সিলেট বইমেলায় গেছি। যাওয়ার পরে আমার ছোট ভাই রম্য লেখক আবিদুল ইসলাম রিমন বলল, ভাই আপনি তো বিভিন্ন অসঙ্গতি নিয়ে লিখেন, আপনি সিলেটের 20 জন কিংবা 30 জন, আপনি যেহেতু অলিয়া উলিয়ার জীবনী সম্পর্কে জানার আগ্রহী, সেহেতু আপনি চাইলে ওনাদের নিয়ে একটি বই লিখতে পারেন সংক্ষিপ্ত আকারে। ধরেন মনে করেন আপনি 20 জন নিয়েও লিখতে পারেন, 25 জন নিয়ে লিখতে পারেন। ওর আগ্রহ, উৎসাহ, নিজেরও উৎসাহে এই
বইটা ওইভাবেই আসলে চেষ্টাটি করা। জেসমিন চৌধুরী, আবার যদি আপনার কাছে যাই যে বই কিন্তু আপনি জানেন যে অনেক রকমের বই হয়। কেউ একটু রম্য কিছু লিখতে পছন্দ করে, কেউ তার নিজের বাস্তব জীবনের অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে লিখতে পছন্দ করে, আবার কেউ বা বিভিন্ন ধরনের একটা এম্পেরিক্যাল স্টাডি করে গবেষণামূলক বিষয়ে তারপর একটি বই নিয়ে আসে। আমার যে আগ্রহের জায়গাটি ছিল যে এস একটা বেশি ছিল, অর্থাৎ মানে শুরুতেই একটা মিস্টেক ছিল। তো আসলে এই ধরনের একটি নাম এবং এই বইটি আসলে কোন ধরনের একটি বই বলে আপনি এটাকে মূল্যায়ন করেন, বা এটি আসলে কোন ধরনের জায়গা থেকে আপনি লিখেছেন এই বইটি? মজার ব্যাপার হলো আমি টপিক চুজ করি না, জি, আমি সিদ্ধান্ত নেই না। আপনি বলেন, আমি বইটা যদি একটু দর্শক দেখতে পাই। আমি সিদ্ধান্ত নেই না কখনোই জি। যে আমি এই বিষয়টা নিয়ে লিখবো, জি। বিষয়গুলো আমাকে খুঁজে নেয়। জি, যেমন এই ইংরেজি, আমি সিদ্ধান্ত নিইনি আমি ইংরেজির শিক্ষক হব, জি। আমি ওইটা নিয়ে পড়াশোনাও করিনি। জি, আমি কিভাবে যেন পাকে চক্রে আমি ইংরেজির শিক্ষক হয়ে গেছি। জি, তারপরে আমি এটা এত উপভোগ করছিলাম যে আমি ইংরেজিতে কোয়ালিফিকেশন নেওয়ার সিদ্ধান্ত জি। নিলাম। তো বাংলাদেশে বসে আমি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে জি। ইংলিশ টিচিং ইংলিশ টু অ্যাডাল্টস একটা ডিগ্রি Course, নিলাম। হুম। তারপরে ওইটার ফলে আমি ইউকেতে গিয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি পড়িয়েছি। জি। তো পড়াতে গিয়ে আমি প্রচুর বই ব্যবহার করেছি, অসংখ্য বই। আপনি বাংলাদেশেও নিশ্চয়ই লাগে, কিন্তু আমরা বাইরে যখন পড়াই প্রতিটা বিষয় আমাকে অনেক ক্লিয়ার নলেজ রাখতে হয়, জি। অনেকগুলা বই কম্পেয়ার করতে হয়। তো করতে গিয়ে অনেক বই পড়েছি। তো পড়তে গিয়ে প্রায় আমার খেয়াল হয়েছে এই বিষয়টা তো আমাদেরকে স্কুলে বলা হয় না। যেমন ধরেন আপনি জানেন যে আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস শিখেছি, জি। হ্যাঁ, কিন্তু প্যাসিভ ভয়েস কখন ব্যবহার করা হয় জি। এটা আমরা ঠিক শিখিনি। আমরা একটু মুখস্থ গতানুগতিক কিছু হ্যাঁ, আমাদেরকে জাস্ট অ্যাক্টিভ এইরকম, হ্যাঁ, হি ক্লিনড দ্য রুম, প্যাসিভ এরকম দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হিম। এখন অ্যাক্টিভ কখন ব্যবহার করব, প্যাসিভ কখন ব্যবহার করব, এটা কি আপনাকে শেখানো হয়েছিল? না। আমাকে শেখানো হয়নি। তো আমি এরকমের কিছু ব্যাপার আমি সিদ্ধান্ত নিলাম জি। যে আমাদের মানুষের কাছে পৌঁছানোর দরকার। বাই দ্য ওয়ে, এই জিনিসটা কিন্তু আমার এই বইতে নাই, এটা আমার পরবর্তী বইতে আসবে। এই বইতে যেটা এসেছে আমি বলবো একটা জিনিস আমাকে খুব বিরক্ত করে, আমাদের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি বলার যে প্রবণতা। এখন দেখেন, আমি কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা ইংরেজি ব্যবহার করছি, যেটা না করলে আমি খুশি হতাম, কিন্তু অবধারিতভাবে চলে আসছে কিছু শব্দ। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা জোর করে ইংরেজি বলি নিজেকে স্মার্ট দেখানোর জন্য, একটা স্ট্যাটাস সিম্বল হিসাবে। হ্যাঁ, একটা স্ট্যাটাস সিম্বল দেখানো হিসাবে। ধরুন বাসায় দাওয়াতের পরে আগে শুনতাম বলতো যে মিষ্টিটা খান, একটু রসমালাই আছে, দইটা খান, টক দই আছে, মিষ্টি দই আছে। এখন আমি দেখি সবাই শুধু বলে ডেজার্ট খান, ডেজার্ট খান। তো ডেজার্ট তো খাওয়া যাবে না ভাই, ডেজার্ট হচ্ছে বিশাল একটা মরুভূমি। তো এরকম ভুল আমি প্রচুর শুনি। যেমন ধরেন শ্রমিককে কি বলা হয় আমাদের এখানে ইংরেজিতে? লেবার বলে মানে। লেবার। শ্রমিক ইজ নট লেবার। Not. আচ্ছা, লেবার তো লেবার, অনেকে লেবারও বলে। লেবারটা ভুল উচ্চারণ, ভুল শব্দ। লেবার সঠিক উচ্চারণ, ভুল শব্দ। এটা সঠিক শব্দ আমি বলবো না, এটা আমার ব্যবসায়িক চাপ। এটা সঠিক শব্দ জানতে হলে আপনি আমার বই কিনেন। তো খাবারের পরে যে মিষ্টি খাবার, সেটাকে ডেজার্ট বলে না, সেটাকে কি বলে জানতে হলে বই পড়তে হবে। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে আমাদের দেশে বলা হয় ও খুব ম্যাচিওরড একটা মেয়ে, ডি লাগিয়ে না, ম্যাচিওরড একটা মেয়ে, এটা কিন্তু ভুল। এটা জানতে হলে বইটা পড়তে হবে। হ্যাঁ, বইটা পড়তে হবে। বিজনেস পলিসি। আবার দেখেন, বইটা কিন্তু পড়তে হবে না, যারা চালাক তারা এক্ষুনি গিয়ে গুগল সার্চ দিবে। হ্যাঁ, কখন ম্যাচিওর হয়, কখন ম্যাচিওর হয়। এখন গুগলে শেখাটা হয়ে যাবে, গুগলে সব अवेलेबल, কিন্তু আপনি সব পাবেন। কিন্তু সরি, আমি একটা মিনিট সময় নিয়ে নিচ্ছি। আপনাকে জানতে হবে আপনি কি খুঁজছেন। এখন আপনি তিনটা জিনিস জেনে গেলেন ভুল হয়, এই তিনটা আপনি গিয়ে খুঁজবেন, বাকিগুলোর কি হবে? আমি যে এখানে প্রায় 200টা ভুল নিয়ে আলোচনা করেছি, বাকি 197টার কথা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, আপনি সারা জীবন জেনে এসেছেন লেবারটাই কারেক্ট, আপনি খুশি। কিন্তু আজকে আমি এসে আপনাকে বললাম লেবার অর্থ শ্রমিক নয়। এরকম আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে হয়তো অনেকগুলো ভুল করেই চলে। হ্যাঁ, তো সেগুলো জানতে হলে এরকমের একটা বই দরকার। এবং আপনি গবেষণা করে এটিকে আসলে সামনে নিয়ে হ্যাঁ, এবং এটি গতানুগতিক কমন মিস্টেকের মতো বিশাল তালিকা নয়। এটা পার্টিকুলারলি আমাদের শিক্ষিত সমাজের যে ভুলগুলো হয়, খুব একটা টিচিং গাইডের মতো না, না, এটা গল্প। আমি শুনেছি অমুক ভাবে এটা বলে,
আচ্ছা। তো আমি ভাবির কানের কাছে শুদ্ধটা উচ্চারণ করেছি, ভাবি ভেবেছে আমি ভুল করছি, ভাবি তখন ভুলটা বারবার আমার কানের কাছে বলছে। যাই হোক, দিন শেষে আসলে বা সত্য শুদ্ধ যেটা সেটা যদি রিভিল হয় বই থেকে, সেটাই হবে আসলে আপনার সার্থকতা আমার মনে হয়। জনাব কাউসার, আমি যদি একটু জানতে চাই, এই যে বই, অর্থাৎ যে আমি যদি একটু দর্শকদেরকে দেখাই আমাদের যে সিলেটি পীর আউলিয়ার জীবনী, এই ধরনের একটি বই লিখতে কিন্তু অনেক ধরনের গবেষণা করতে হয়, অনেকের কাছে যেতে হয়, অনেকগুলো সময় নিয়ে করতে হয়। কতদিন লেগেছে এই বইটি লিখতে এবং কি কি কাজগুলো করতে হয়েছে আপনাকে? আপনাকে বলি, আমি যেহেতু কয়েক বছর ধরে আমি অসংখ্য অনেক পীর আউলিয়ার সান্নিধ্যে গেছি, ওনাদের জীবন, এই যে 20 জনের জীবনে লিখছি। লেখা কারা যদি কয়েকটি নাম বলতেন? যেমন হযরত শাহজালাল, হযরত শাহফরান, আপনার গুলাব শাহ, ইব্রাহিম আলী তোসনা, আতার আলী, শীতালং শাহ, অনেকেরই আছে, অনেকের। এর মধ্যে মনে করেন 9 জন থেকে 10 জন 11 জনের মনে হয় জীবনী আমার কাছে ছিল। আমি যে এই বিষয় নিয়ে আমি মানে চিন্তা করি, ওনাদের জানার, যেহেতু জীবনী জানার চেষ্টা করি, এর জন্য এগুলা আমার কাছে কিন্তু সংগ্রহ ছিল অনেকগুলো। যে সময় আমি কিন্তু বেশি দিন সময় পাই নাই, মাত্র 1 মাসের ভিতরে এই বইটা করছি। কিছু মানুষ আমার মানে সাহায্য করছে এই বইটি করার জন্য। একটা নাম হচ্ছে রুম্মান, ও হচ্ছে আমার ওয়াইফের ছোট ভাই, ও আমার অনেক সাহায্য করছে। অনেক আমার সাহায্য করছে, ঘুরিয়ে ফিরিয়ে বললেন আর কি। কিংবা আমার ওয়াইফ অনেক আমার হেল্প করছে। এরপরে আপনার আরেকটা নাম আছে ফরহাদ, আমার ছোট ভাই, জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার ও শিক্ষক, ও আমার সাহায্য করছে। আমার বাগনা মাসুম, অনেকে এরকম আমাকে অনেকে এগুলা সংগ্রহ করতে। কতদিন লেগেছে টোটালি কাজটি? 1 মাসের মধ্যে। কারণ আমার আমি ভুলে গেছি, মনে করেন 9 থেকে 11 এরকম সংখ্যা আমার কাছে কিন্তু সংগ্রহ ছিল। দুজনের কাছে যদি একটি প্রশ্ন করি, যে আমরা বই নিয়ে বলছিলাম, এখনো কিন্তু আমরা বলিনি যে 21শে বইমেলা কিন্তু ঢাকায় হচ্ছে, সিলেটে শহীদ মিনারে একটি হচ্ছে। আমরা যেহেতু সিলেটে বসে অনুষ্ঠানটি করছি, আমরা সিলেট নিয়ে কথা বলছিলাম। আমি আশা করি যে এই বইটি দুই জায়গা থেকেই বোধহয় পাওয়া যাচ্ছে। তো এটির আসলে প্রকাশনা প্রতিষ্ঠানটি কি এবং কোন স্টলে গেলে আসলে দর্শকরা পাবে এটি? আচ্ছা, এটি প্রকাশ করেছে শব্দশৈলী। ওরা আমার এ পর্যন্ত এটা আমার 5ম বই। আগের 4টি বইও শব্দশৈলী থেকেই এসেছে এবং সফল হয়েছে 4টি বই আমার মাপ মতো সফল হয়েছে। আর শব্দশৈলীর স্টল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে 256 থেকে 259। আর সিলেটে পাওয়া যাচ্ছে সিলেট বইমেলায় জসিম বুক হাউসে। কতদিন চলবে সিলেটের বইমেলাটি? আমি শুনেছি 15 তারিখ পর্যন্ত। তারপরে পাওয়া যাবে আমার বইটা বাতিঘরে আছে, জসিম বুক হাউস, আর জিন্দাবাজারের নাম্বরখানার আলিগড় লাইব্রেরিতে। আর তাছাড়া রকমারিতে বইটা মানে যায়। দাম কেমন রেখেছেন বইটি? আমি রাখিনি। আচ্ছা, জাস্ট রকমারির নাম্বারটা বলি, 16297। আপনারা রকমারি সার্চ দিলেই নাম্বারটা পেয়ে যাবেন, হেল্প ডেস্ক নাম্বার। কল করলে বই বাসায় পৌঁছে দেবে, ওদের ডেলিভারি কস্ট খুব কম। আসলে বইটা ফ্রি হতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম। যদি সরকারি ভর্তুকি থাকতো, সরকার কাগজের আর কালির দাম দিয়ে দিত, আমি আমার 20 বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নিচ্ছি না। তো প্রকাশক ছাপিয়েছেন তার খরচে, তিনি দাম রেখেছেন 290 টাকা এবং খুব সম্ভবত 25% করে ডিসকাউন্ট দেয়া হচ্ছে। রকমারিতে দেখলাম বইটার দাম 218 টাকা, ওরা 35% ডিসকাউন্ট দিচ্ছে। সম্ভবত বিকাশ বা কিছু করলে কিরকম কিছু ব্যাপার আছে, ওটা আপনারা পাবেন পেজে গেলে, এবং হয়তো আরো 30টা টাকা খরচ হবে বাসায়। মেলায় যেতে গেলে তো রিকশা ভাড়াও লাগবে। আলিফজল মোহাম্মদ কাউসার, আপনার বইটি কোন প্রকাশনা থেকে বের হয়েছে এবং কোথায় পাওয়া যাচ্ছে? বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে। আর সোহরাওয়ার্দী উদ্যানের 484 থেকে 485 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আর সিলেটে জসিম বুক হাউস। আমরা দুইজন এক জায়গায়। জি, আপনারা তো দুজনেই মেলাতে আসলে গিয়েছেন, আপনি তো কয়েকবারই গিয়েছেন। এই বছর মাত্র তো শুরু হলো, যদিও দর্শক আসলে পাঠক বলবো আমি, পাঠক সমাগম কেমন দেখতে পাচ্ছেন বা বই কেনা বিক্রির হারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? গত 2 দিন ধরে বেশ ভিড়, পরশুদিন থেকে এবং সন্ধ্যার পরে, কারণ অফিস আদালত থাকে তো। মেলা 3টা থেকে খুলে মনে হয়, আমি 5টার দিকে যাই, কিন্তু আমি দেখি যে 6টা থেকে ভিড় শুরু হয়। মাগরিবের নামাজের ঠিক পরে থেকে ভিড় শুরু হয়, প্রচুর লোকজন আসেন।
শুধু বই দেখতে বা কিনতে নয়, যে সামাজিকতা, বন্ধুদের সাথে দেখা হ্যাঁ, হয়, অনেক আড্ডা সোশ্যাল হয়। মিডিয়াতে আমরা দেখি অনেকে হ্যাঁ। সেলফি উঠাচ্ছেন, হ্যাঁ। কেউ আবার লিখছেন, অনেকে রিভিউ করছেন। হ্যাঁ, আড্ডা হয়। অনেকের হয়তো অনেক ইয়াং মানুষের সাথে আমার কানেকশন আছে যাদের বই কেনার হয়তো সামর্থ্য নেই, জি। ছাত্র কষ্ট করে পড়ছে, জি। কিন্তু আপার সাথে একটু দেখা করতে আসলো। জি। বইমেলা আমার মনে হয় একটা মিলন মেলা, এটি শুধু একটা বইয়ের লেখক হিসেবে মেলা আপনাকে নয়। নিঃসন্দেহে আনন্দিত করে। আর অবশ্যই। কাউসার ভাই, আপনি কি মেলাতে যাওয়ার সুযোগ হয়েছিল? কেমন দেখেছেন এবারে উপস্থিতি? ভালোই, আপনি তো জানেন আমি এক জায়গায় চাকরি করি, জি। 6টার পরে আমার যাওয়া হয়। সেটাই বললাম। ভালোই সাড়া জি। পাওয়া যাচ্ছে। একটি বিষয় নিয়ে দুজনের সাথে কথা বলতে চাই, যেমন আমরা অফ দ্য রেকর্ড একটি কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন এই ধরনের বিষয়গুলোকে প্রমোট করার জন্য একটা বিরাট ভূমিকা রাখে। যেমন জেসমিন চৌধুরী, আপনাকে যদি আমি একটু জিজ্ঞেস করি, আপনি কিন্তু, আমি যতটুকু জানি বা জেনেছি যে আপনি কিন্তু চাইতেন না যে আপনার ডায়েরির লেখাগুলো এভাবে ফলাও করে প্রচার হোক, নিজের জন্য লিখতেন একটু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি, বিশেষ করে ফেসবুকে আপনি যখন স্ট্যাটাস আকারে লেখা শুরু করেছেন, তখন কিন্তু আপনার একটা বিশাল ফ্যান ফলোয়ার্স হওয়া শুরু হয়ে গেছে। তার ফলশ্রুতিতেই হয়তো আজকের বইগুলো। এই আপনার জীবনে সোশ্যাল মিডিয়ার পজিটিভ ইম্প্যাক্টটা কেমন ছিল? হ্যাঁ, আমি চাইতাম না, এটা ঠিক না। আমি ভাবতাম আমার লেখা যথেষ্ট ভালো নয়, আচ্ছা। যে একটা বই আকারে ছাপাবো, মানুষ কিনবে সেই দাবিটা রাখবো, সেই ভাবনাটা আমার ছিল না, যেটা যথেষ্ট। তো যাই হোক, যেভাবেই হোক, এটা আমার এক বন্ধু নিয়ে প্রকাশ যখন করলেন, প্রচুর সাড়া পড়লো, প্রচুর মেয়েরা আমাকে মেসেজ পাঠাতে শুরু করলো, আপা আপনি তো আমার গল্প লিখেছেন, এইটা আমার গল্প, আমি কখনো বলার সাহস পাবো না, আপনাকে অনেক ধন্যবাদ, নিজের গল্পটা আপনার লেখায় পড়ে কাঁদলাম আজকে। ওই আমার মধ্যে একটা সৃষ্টি হলো, আমাকে সব বলে ফেলতে হবে। হঠাৎ করে রাতারাতি আমার মধ্যে একটা চেতনা আসলো, আমি লিখতে শুরু করলাম, প্রচুর সাপোর্ট পেলাম। আমার এই গত 4টা বইয়ের সাফল্যের পেছনে সোশ্যাল মিডিয়া, আমার পেছনে আর কোনো প্রতিষ্ঠান নেই, আমি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো গোষ্ঠীর সাথে জড়িত নই, আমার সম্পূর্ণটাই সোশ্যাল মিডিয়া থেকে যেটুকুই বিক্রি হয় আমার বই। কাউসার ভাই, আপনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এগুলোর আসলে মানে প্রভাবটা কেমন? অবশ্যই আমার এই লেখালেখির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বেশি। তার মানে একটি জায়গায় কি আমরা একমত হতে পারি কিনা যে সোশ্যাল মিডিয়াকে আসলে আমরা ঠিক যেমনটি চালাবো সেটি আসলে সেই মতোই চলবে? একটা কথা বলি, আচ্ছা, উনি বলে ফেলুক, তারপর আপনি আমি সোশ্যাল মিডিয়াটা, আপনি যদি, এটা আপনার মন মানসিকতার কাছে, আপনি যদি নেগেটিভ ভাবে ইউজ করেন সোশ্যাল মিডিয়া, যে ব্যবহারটা নেগেটিভ করেন তাহলে তো নেগেটিভ হবে, আর পজিটিভলি যদি এটা ব্যবহার করেন তাহলে তো পজিটিভ হবে। এবং আমরা তো অনেক বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারি নিজের কথাগুলো এরকম আমি সোশ্যাল মিডিয়া। ভাই যা বলেছেন ভুল নয়, বাট আমি 100% একমত। আমরা নিজেরা পজিটিভ থাকার মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রিত করতে পারবো না। আমি প্রায়, এখন আমি একটু ম্যাচিওর হয়েছি লেখক হিসাবে, আমি খুব আক্রমণের শিকার হই, আমি কি পরি না পরি, আমার চুল কিরকম, আমি মেকআপ করলাম কেন, আমি পর্দা করি না কেন, ধর্ষণ নিয়ে লেখার পরে আমাকে আক্রমণ করা হয় যে আপনার মতো চললে তো এটা করা হবেই, আপনি তো এইভাবে চলতেই উৎসাহ দিচ্ছেন দেশের নারীদেরকে। তো এই যে এটা কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকর ব্যাপার হতে পারে, মানুষের ব্যক্তিত্বকে আঘাত করতে পারে, মনে অনেক কষ্ট দিতে পারে, ডিপ্রেশনে যেতে পারে একটা মানুষ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে। সত্য সাহসী উচ্চারণগুলো তো করতে হবে। হ্যাঁ, আমি জানি যে আমি একটা শক্তিশালী মানুষ, সাহসী মানুষ, অনেক কিছু পার হয়ে আসছি, আমি এগুলোর সাথে যুদ্ধ করে টিকে আছি, বাট এই যুদ্ধ সহজ নয়। আপা একটা কথা বলি, অবশ্যই। মনে করেন আমরা চাইলে সব সমাজের সব অসঙ্গতি কিন্তু দূর করতে পারবো না, চেষ্টা করি, আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, আপনি দেখছেন আমার যতগুলা মানে লেখা বেশি সমাজের অসঙ্গতির বিরুদ্ধে। আমি জানি আমার মতো সাধারণ মানুষ সমাজের একটা অসঙ্গতি দূর করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ, আপনি পারবেন না কেন? আমি কিন্তু সেটা বলছি না, আমি মনে করি আমি অলরেডি অনেক পরিবর্তন করেছি, আমি ভূমিকা রেখেছি। সেই বিশ্বাসটা যদি না থাকতো আমি কিন্তু লেখালেখি বন্ধ করে দিতাম। আমার কাছে প্রমাণ আছে, প্রচুর মেয়েরা বলছে যে আপা, আজকে একটা মেয়ে বললো, কোনো উদ্দেশ্যমূলক লেখা ছিল না, পাহাড়ে উঠেছি ব্রেন হ্যামারেজের পরে, পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে কিন্তু উঠতে পেরেছি, এই গল্পটা পড়ে নাকি ওই মুহূর্তে ওর একটা সমস্যা চলছিল এবং ও খুব সাহস পেয়েছে। তো এই কিন্তু
এই সাহসটা পেয়ে ওর জীবনে যে পরিবর্তনটা আসলো সেটা আরো জীবনকে প্রভাবিত করতে পারে। So, আপনি পারবেন, আমি পারবো, কিন্তু আমাদের কষ্ট হবে। জি কাউসার ভাই, এই বিষয়টি কিন্তু আমিও দেখেছি। আপনি যখন একটি কোনো একটা সামাজিক অসঙ্গতি নিয়ে যখন লিখেন, সেটির পেপার কাটটা যখন ফেসবুকে শেয়ার করেন, তখন অনেকে কিন্তু উৎসাহিত করে, কিন্তু যেমন অনেকগুলো কমেন্টস লিখে অনেকে কিন্তু শেয়ারও করে। তো আপা যেটি বলছিলেন, এটাই তো এক ধরনের একটা পরিবর্তন। একসাথে হয়তো আপনি 1000 মানুষকে পাল্টে দিতে ছোট পারবেন না। পরিবর্তন, ছোট পরিবর্তন, যেটা পাঁচজনকে পাল্টাতে পারলেও তো অনেক কিছু। অনেক মনে করেন আমাদের সমাজের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নাই? অবশ্যই আমরা দায়বদ্ধতা তো আছে। সেটা থেকেই লিখি। এই আমি যেটা মানে যে থেকে লিখি যে আমার সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে চেষ্টা আসলে করি। লেখালেখি। যেমন আমি লিখি কারণ আমি যে একটা অসহায় অবস্থা থেকে উঠে এই পর্যায়ে এসেছি, আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই আমার হাত ধরে অনেকগুলো মেয়ে এই জায়গায় এসেছে, জি। এবং আমি জেনে যাব ওদের হাত ধরে আরো অনেক মেয়ে উঠে আসবে। এবং মেয়ে ডালপালাগুলোভাবে বিস্তৃত তিনবার হবে। মেয়ে বললাম দেখে ভাববেন না আপনাদেরকে নিয়ে আমার ভাবনা নেই। আমার বই পড়লে বুঝবেন আপনাদেরকে নিয়ে যথেষ্ট ভাবনা আছে, যে কোনো নির্যাতিত মানুষকে নিয়ে ভাবনা আছে। জি আবার যদি আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আপনারা দেখেছেন যে এই একটি নির্দিষ্ট সময় আমরা বইমেলা আসে, বইমেলাকে ঘিরে কেউ বলেন যে আকর্ষণ দিনে দিনে কমে যাচ্ছে, কেউ বলছেন নতুন পাঠক তৈরি হচ্ছে। আবার এটাও সত্য যে আমরা হুমায়ুন আহমেদ স্যারের মতো কাউকে মিস করি বইমেলা আসলে। অনেক বিশাল যাদের পাঠক ছিল তারা অনেকেই হয়তো বা মারা গেছেন। সেই তুলনায় আমরা কি নতুন রাইটার পাচ্ছি ওইভাবে, বা আসলে আমাদের ঘাটতিগুলো কি আরো ভালো করার জন্য কি করতে পারে? আসলে আমার এই ব্যাপারে খুব গভীর কোনো চিন্তা ভাবনা নেই, তবে আমি হালকাভাবে মাঝে মধ্যে যা ভাবি, জি। আমার মনে হয় যে অসংখ্য বই আসছে জি প্রতি বই মেলায়। প্রতিটা মানুষেরই কিন্তু অধিকার আছে একটা বই ছাপানো। তো জি। আমি বলতে পারি না যে ওই বইটা ছাপানোর এটা যোগ্য না, বাকস্বাধীনতা, জি। যোগ্য না, কিন্তু পাঠকের জন্য বড় কঠিন একটা কাজ হয়ে যায়। এই হাজার হাজার বই থেকে জি। কিভাবে পাঠক চুজ করবে? আমার পরিচিত ফেসবুক থেকে কমপক্ষে 100 বই এবার বের হচ্ছে। এখন বলেন আমি 100টা বই কিনতে পারবো? Of course not. পারবো না। তারপরে আবার না কিনে সিদ্ধান্তও নিতে পারবো না, না জি। পড়ে শুধু ফেসবুকের 2-4 লাইন স্ট্যাটাস পড়ে কিন্তু বোঝা কাউকে যায় না যে মূল্যায়ন করা বইটা যায় না। কেমন হবে। হুম। তো আমি ঠিক জানি না এই সমস্যা আমরা কিভাবে উত্তরণ করব। কাউসার ভাই, আপনি বাংলাদেশে আছেন, আপনার দৃষ্টিতে কি এই আমি ধরনের কোনো মনে কিছু করি ধরা আপা পড়ে? বলতে চাচ্ছেন এটা নাকি যে মানসম্মত বই হচ্ছে না? সেটা বলিনি, না। আসলে আমি বলছি সেই জাজ আমি হতে চাই না। আমি কোনো বই সম্পর্কে এই মন্তব্য করতে চাই না যে এই বইটি ছাপার যোগ্য নয়। আমি তাহলে তো আমি প্রথমে নিজের কথাই ভাবতে হবে, এবং আমি নিজের কথা আগে ভেবেছি। জি। যদি সেই ভাবনা বন্ধ না করতাম, এই 5খানা বইয়ের জন্ম হতো না, জি। যেগুলো পড়ে মেয়েরা বলছে তাদের উপকারে আসছে। জি। সো আমি ওই ভাবনাটা ভাবতে চাই না, কিন্তু এটার সলিউশনটাও আমার জানা নেই। জি, কি হতে পারে যে মানুষজনকে আরো বেশি ভালো বই লেখার জন্য বা আবার ভালো লেখক তৈরি হওয়ার জন্য আসলে আমরা কি করতে পারি, স্পেশালি যদি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি বলেন কিছু? আমার মনে হয় বেশি করে আমাদের জানতে হবে, পড়তে হবে। পড়তে হবে আরো। আমরা যদি না পড়ি তাহলে লিখবো কিভাবে? জি। বা না বিশেষ জানি- করে গবেষণামূলক বিষয়। না জানলে তো আমরা লিখতে পারবো না। জি। বেশি বেশি করে পড়তে হবে, জি। লিখতে হলে পড়তে হবে। জি। আমরা আসলে কথা বলছিলাম, একটি আড্ডা দিচ্ছিলাম আমাদের প্রকাশিতব্য বা প্রকাশ হয়ে গেছে এরকম বইগুলো নিয়ে। এই যে আজকের বই মিস্টেক, এর বাইরে আসলে আপনার আরো কিছু প্রকাশনা আছে, সেগুলোর নাম এবং কোথায় পাওয়া যায় যদি একদম সংক্ষেপে আমাদের দর্শক আচ্ছা, উদ্দেশ্যে বলেন। আমার 4টা বই নিষিদ্ধ দিনলিপি, এটা কলাম কালেকশন, বিভিন্ন পত্রিকা প্রকাশিত লেখা। দ্বিতীয় বইটা হচ্ছে একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা। এটা পারিবারিক নির্যাতন নিয়ে লেখা একটা ইংলিশ নাটক ছিল আমার ইউকেতে, যেটা মঞ্চস্থ হয়েছে। ওটার বাংলা অনুবাদ আমি উপন্যাস আকারে প্রকাশ করেছি, ওটা খুব সমাদৃত হয়েছে। ওটার দ্বিতীয় খণ্ড হচ্ছে উড়াল, জি। ওটাও উপন্যাস। এবং আমার চতুর্থ বইটি হচ্ছে নীরবতা আমার নতুন লজ্জা। আর সুন্দর। এবারের বই হচ্ছে মিস্টেক। এই সবগুলো বই আপনারা রকমারিতে পাবেন, ঢাকার শব্দশৈলীর স্টলে পাবেন জি। 256 থেকে 259। আর সিলেটে আসলে সবগুলো বই পাওয়া যাচ্ছে না, জি। শুধুমাত্র আপাতত মিস্টেক পাওয়া যাচ্ছে। জি। আর যতদূর সম্ভব আমি যতদূর জেনেছি, জি। জসিম বুক হাউসের জসিম ভাই আমার সবগুলো বই 10 কপি করে অর্ডার জি। করেছেন, উনি জি। আমাকে আজকেই জানালেন। সো জসিম বুক হাউস আম্বরখানা পয়েন্টের ফলের দোকানের ফাঁকে ফুকরে কোথাও আছে, খুঁজে নেবেন, ওখানে পাওয়া যাবে। কোনো অসুবিধা নেই। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের আজকের আরেকজন অতিথি আলী ফজল মোহাম্মদ জি। কাউসার, ওনার মতো যারা তরুণ লেখক, যারা সমাজের অসঙ্গতিগুলোকে আসলে বলা যায় যে অবলোকন করছেন, সেগুলোর উপর গবেষণা করে লিখছেন, এই যে সাহসী কিছু কণ্ঠস্বর তরুণ প্রজন্মের, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন এবং তাদের জন্য আসলে আপনার সাজেশনটা কি হতে পারে?
আমি তো সাজেশন দেওয়ার অবস্থানে আছি বলে আপনার মনে করি অভিজ্ঞতা না, থেকে দিতে পারেন। তারপরেও কথা share বলবো করতে যে পারি হ্যাঁ আমরা। আমি টিভির সামনে একরকম বলবো কথা, জি। কারণ এটা সার্বজনীন। আমার একটা জি। কথা কাউকে দূরে বসে থাকা কাউকে হতাশ করে ফেলতে পারে, হ্যাঁ, জি। কিন্তু যখন ব্যক্তিগতভাবে কেউ আমার কাছে আসে আমি বলি চট করে বই ছাপিও না। জি আমি এটা প্রথমেই না করি, জি। আমি বই ছাপাতে নিষেধ করি। জি আমার প্রথম বই এসেছে কেন সেটা 43 না করেন? বছর বয়সে, 43 না 44 বছর বয়সে। জি। আমি না করি কেন, এই যে একটা বই প্রকাশ করব, করার আগে ওই যে উনি যেটা বললেন, জি। আমাকে প্রচুর পড়তে হবে, জি। আমাকে পাঠকের অবস্থানে গিয়ে ভাবতে হবে একজন পাঠক এই বইটা থেকে কি পাবে, পাঠক জি। কি ভাববে, আমার প্রচ্ছদ দেখে কি ভাববে, বইটা পড়ে কি ভাববে। সে যে 200টা টাকা খরচ করলো, জি। আমার কোনো পাঠক আছে যারা সারা বছর ধরে একটু একটু করে টাকা জমায় জি বছর শেষে আমার বইটা কেনার জন্য, জি। এটা আমি জানি, আমাকে বলেছে। জি সো প্রকাশ করার আগে আমাকে কিন্তু ভাবতে হয় জি। যে আসলে কি সে যে টাকাটা খরচ করবে সে কিছু পাবে এটা থেকে। এটাই আমার উপদেশ। আর আরো বলবো, আমাদের সমাজে এখন কালকে একজনের সাথে কথা হচ্ছিল যে সিভিক সেন্স যেটা, জি। এটাকে কি বলে বাংলায় আমি তো এই মুহূর্তে মনে করতে পারছি না, যে সৌজন্যবোধ যেটা, সৌজন্যবোধ, সবার প্রতি মঙ্গল চিন্তা যেটা এবং মুক্ত চিন্তা যেটা, সেটার খুব অভাব দেখা যাচ্ছে। আমি তরুণ সম্প্রদায়কে বলবো যে আপনারা মুক্ত চিন্তা নিয়ে আরো লিখুন জি এবং সৌজন্যবোধ নিজেকে নিয়ে প্রসারিত লিখুন। করুন এই বিষয়টি নিয়ে, যে মূলত যে কথা। আপনাদের দুজনকে আসলে আজকের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ রাজদরবারের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, এবং কখন আসলে আমাদের পাঠকরা আপনাদেরকে মেলায় গেলে পাবেন, একটি যদি বিদায় নিতেন সর্বশেষ বক্তব্য আপনি বলুন। সবাই মানে বাংলা ভিউ রাত দরবারের সবাইকে ধন্যবাদ, আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আপনি জানেন যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে চাকরি করি, জি আমার সন্ধ্যা 6টার পরে আমাকে পাবেন মেলাতে। জি ইনশাআল্লাহ। আপনার সর্বশেষ যদি কোনো বক্তব্য। হ্যাঁ, আমার বইটি এসছে মিস্টেক, এখনো কিছু কপি আছে জসিম বুক হাউসে। বইটি বেশ মজার, কিনতে পারেন। আর আমি আছি মেলায়, আর 2 দিন আছি, কাল এবং পরশু। 7 তারিখ সকালে আমি ঢাকার বই মেলায় চলে যাব। কাল পরশু এই 2 দিন আমি 5টা থেকে 8টা পর্যন্ত থাকবো মেলায়, আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বই মেলায় প্রকাশ হওয়া 2টি বই নিয়ে। আমি যদি বইগুলো আবারও আপনাদেরকে একটু দেখাই। একটি বই ছিল মিস্টেক, এটি আসলে ইংরেজি শিক্ষার একটি বিষয় নিয়ে ছিল, আর একটি ছিল সিলেটি পীর আউলিয়ার জীবনী নিয়ে। 2টি বই আসলে বলা যায় যে দুটো প্রেক্ষাপট থেকে লেখা, এবং আমরা জানি যে সমাজের বিভিন্ন অংশে বিভিন্ন বিষয়বস্তুর সংমিশ্রণে কিন্তু আমাদের পথ চলা, এবং আমাদের প্রাত্যহিক জীবনে যেমন আসলে ইংরেজি শেখার দরকারটা আছে, তেমনি ভুল ইংরেজিগুলো বলে নিজে বিব্রত হয়ে অন্যকে বিব্রত না করারও একটি সাজেশন দিলেন জেসমিন আপা। পাশাপাশি আবার আমাদের বিশেষ করে সিলেটে এবং পুরো বাংলাদেশে কাউসার ভাই যেমনটি বলছিলেন যে ধর্ম প্রচারে এখানে কিন্তু অনেক ধর্মযাজকদের ভূমিকা নিঃসন্দেহে অবিস্মরণীয়, এবং তাদেরকে আসলে আরেকটু বেশি জানানোর জন্য, বা ধর্মীয় জায়গাটা কোথা থেকে আসলে আমরা কোথায় আসলাম, এবং তাদের যে পথ চলায় এই পীর আউলিয়াদের যে কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে সামগ্রিকভাবে মানুষজনকে আরো বেশি জানানোর জন্য একটি গবেষণালব্ধ বই ছিল সিলেটি পীর আউলিয়ার জীবনী। আর মিস্টেক যেটা, সেটি খুব সুন্দর একটি বই, অন্তত আমার ভালো লেগেছে, আমি একটি কপি নিব। সেটি হচ্ছে যে অনেক সময় আসলেই আমরা দেখা যায় বলার ক্ষেত্রে এমন কিছু মিস্টেকগুলো করি, সেগুলো আসলে আমরা নিজেরা ধরতে পারি না। সেকেন্ড যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে যে আমরা আবার বাজারে যে বইগুলো পাওয়া যায় কারেকশনের জন্য, সেগুলো পড়তে মজা পাই না, কারণ সেখানে শুধু এক লাইনে লেখা থাকে যে এই জায়গায় ভুল হয়েছে, এটা সঠিক হবে, এটা পড়তে একটু মানুষজন অ্যানোয়িং ফিল করে, এটা ভালো লাগে না। আর যেটি এই বইয়ের ক্ষেত্রে ভালো, সেটি হচ্ছে একটি কনভারসেশনাল ব্যাপার, রিয়েল লাইফের বিভিন্ন ফ্যামিলি সিচুয়েশন, ফ্রেন্ডশিপ সিচুয়েশন থেকে আসলে যে বিষয়গুলো দেখা যায় ভুল হচ্ছে, সেগুলোর কারেকশনই অ্যাকচুয়ালি এই বইয়ের মধ্যে উঠে এসেছে। প্রিয় দর্শক, আমরা আশা করবো আপনারা বইমেলায় যাবেন, ঢাকাতে যাবেন, সিলেটে যাবেন, এই বইগুলো সহ অসংখ্য বই এসেছে, প্রত্যেক বইগুলোর মধ্যে আপনাদের পছন্দের বইটি বেছে নেবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে রাজদরবারের অন্য কোনো অতিথিদের সাথে অন্য কোনো বিষয়। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।